ঘুম থেকে উঠে দেখি মিতু আমার পাশেই শুয়ে আছে। মনে মনে বললাম, এ কি, মিতু দেখি আমার পাশেই শুয়ে আছে। যদি কেউ দেখতে পারে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তবে সত্যি কথা বলতে, মিতুকে ঘুমন্ত অবস্থায় কতটা যে ভালো লাগছে এটা আমি জানি। ওর দিকে তাকালেই মনে হয় যেন তাকিয়েই থাকি। না আর কত অপেক্ষা করব, যা হবার হবেই। মিতুকে আমার মনের কথা বলে দেবো। ফোনটা হাতে নিয়ে দেখি দুলাভাই অনেকগুলো কল দিয়েছে। আমি কল ব্যাক করে বললাম, দুলাভাই বলেন। রাজেন, তুমি এখন কোথায় আছো? কোথায় আবার থাকবো, আমি তো এখন মিতুদের বাসায়। এক কাজ করো, এখন গাড়িতে উঠে বাসায় চলে আসো। মজা করেন মিয়া। মজা না, সত্যি, আমি সিরিয়াসলি বলছি। এখন বাসায় আসো। আমরা তো ভাবছিলাম গ্রামের বাড়িতে যাব, কিন্তু এখন আর যাওয়া হবে না। দরকারি একটা কাজ পড়ে গেছে, আর এজন্য তোমাকে আসতে হবে। হঠাৎ মনে হলো আমি তো আসার সময় রাসেলকে মেরে আসছি। রাসেল তো আবার কোনো সমস্যা করে নাই, কি জানি কি হয়েছে, ভয়ও করছে আবার আমার। কি হলো লাদেন? আমি তোমাকে কি বললাম? কিন্তু দুলাভাই আজকে মাত্র আসছি, এখন কি ওরা আমাকে যেতে দিবে? লাদেন শোন। আপু, দুলাভাই কি বলে, এখন নাকি আসতে হবে? হুম, রাতের ট্রেনে চলে আয়। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বলে দিব, তুই চলে আয়। হঠাৎ করে কি হয়েছে আপু, বলবি তো? এত কিছু ফোনে বলা যাবে না। তোরে আসতে বলেছি, তুই আয়। কিন্তু এখন তো রাত হয়ে যাচ্ছে, আর তুই তো জানিস আমি রাতে কোথাও বের হই না। দেখ ভাই, এত কিছু শোনার সময় নেই আমার। আরে তোরে আসতে বলেছি, তুই আয়। আর আমি তোর ভালো কিছু চাই, এই জন্য বললাম, চলে আয়। আচ্ছা আপু, ঠিক আছে, আমি আসছি। ফোনটা কেটে দিয়ে বললাম, কি যেন এক বিপদে পড়ছি। ভাবছিলাম কয়েকদিন এখানে থেকে যাব, গ্রামটা ঘুরে দেখবো, কিন্তু তার হলো না। সবই হলো কপাল আমার, কি আর করা, যেতে তো হবেই। মৃদুর দিকে তাকে দেখি ও সুন্দর করে ঘুমিয়ে আছে। মন বলছে ওর গালে একটা চুমু দেই। আরে ও ঘুমিয়ে আছে, দিয়েই দেই, ও তো কিছু বলতেও পারবে না। বলতে না বলতে মৃদুর গালে একটা চুমু দিয়ে দিলাম। মুচকে এসে বললাম, ভালো থাকিস। তুই আজকে আসলি, তোরে নিয়ে তো আর যাওয়া যাবে না, আমি একাই যাই। তবে সত্যি কথা কি জানিস মিতু, আমি তোরে একদিন না দেখলে পাগল হয়ে যাব। আমি চাই সবসময় তুই আমার চোখের সামনে থাক। তোরে পাই আর না পাই, কিন্তু তোরে আমার চোখের সামনে দেখলে আলাদা একটা শান্তি লাগে। কতটা যে ভালো লাগে আমার, এটা তোরে আমি বলে বোঝাতে পারবো না। তবে আর যাই করিস মিতু, আমাকে একা রেখে তুই হঠাৎ করে হারিয়ে যাইস না, তাহলে কষ্টে পড়ে আমি পাগল হয়ে যাব। যাক, এখন আর এত কিছু চিন্তা করে লাভ নেই। আমাকে এখন বাসে যেতে হবে। রেডি হয়ে ব্যাগ গুছিয়ে রুম থেকে বের হতেই দেখি আপু দাঁড়িয়ে আছে। আপু আমাকে দেখে বললো, আমার কিছু করার নেই রে লাদেন। ইমার্জেন্সি নাকি কি একটা দরকার পড়েছে, এজন্য তোর যেতে হবে। আমি খুব করে বলছিলাম তোর আপুকে যেন তুই কয়েকদিন থেকে যাস। আজকে মাত্র আসলি, আর এর মাঝে চলে যেতে হবে? থাক আপু, অন্য আরেকদিন আসবো। তবে ভেবেছিলাম এখানে থেকে কিছুদিন আপনাদের সাথে প্রেম করব। আহারে মজনু আমার, আয় তোর প্রেম বের করছি। থাক, দরকার নেই আপু। আঙ্কেল আন্টি কোথায়? হয়তো পাশের বাসায় গেছে, মিতুকে বলে বলছিলি। না আপু, ও ঘুমাচ্ছে, থাক, ওকে কিছু বলার দরকার নেই। ও আজকে আসছে, কয়েকদিন থাক, পরে যাবে নি। এখন তুই একা একা যেতে পারবি? যাওয়া তো লাগবেই, আমার তো আর বউ নাই যে আমাকে বাসায় দিয়ে আসবে। এত বিয়ে বিয়ে করিস, আগে বাসায় যা। আমি তোর আপুকে বলে একটা ব্যবস্থা করছি। জানেন আপু, বউ ছাড়া ভালো লাগে না। রাতে বালিশ জড়িয়ে একা একা ঘুমাই, খুব কষ্ট হয় গো আপু। আপু আমার কাছে এসে আমার গালে ঠাস করে একটা চুমা দিল। আরে ধুর, চুম্মা না, চর আর কি। আপনি আমাকে মারতে পারলেন আপু? এই জায়গাটা তো আর যেতে পারবি না, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাসেলও নাকি আবার কোথায় বের হয়ে গেছে। চল আমি তোরে দিয়ে আসি। এই জন্য তো বলি আপু, আপনি অনেক ভালা। হয়েছে তো কথা, এখন চল। বাসা থেকে বের হয়ে কিছুটা সামনে যেতে দেখি পাখি দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে বলল, কি ব্যাপার আপু, আজকে না আপনাদের বাসায় মেহমান আসছে, আবার চলেও যাচ্ছে? আপু বলল, দরকার আছে দেখেই চলে যাচ্ছে। পাখি, আয় না আমার সাথে, কিছুটা সামনে যাই, পরে চলে আসবো। পাখি আচ্ছা বলে বলল। চলেন আপু। আমি আপুর হাত ধরে আছি, এদিকে পাখি আমার দিকে তাকিয়ে বলল, শহরের মানুষ কেমন যেন পোলট্রি মুরগির মতো হয়ে যায়। পাখি এই কথাটা কি আমাকে মিন করে বললেন নাকি? আরে না, আপনাকে মিন করে বলবো কেন? থাক, আর কিছু বলতে হবে না, বুঝি আমি সবকিছু। কিছুটা সামনে যেতেই পাখি হাতে ইশারা করে বললো আমার ফোন নাম্বার দিতে। আমি ফোন থেকে নাম্বারটা বের করে ওর হাতে দিলাম। তবে আপু কিছু বলতেও পারে নাই। যাক, আমি আমার স্টেশনে এসে আপুকে বিদায় দিলাম। আপুও চলে গেল। তো পাখি যাওয়ার আগে বলে গেল যেন ও কল দিলে আমি ফোন রিসিভ করি। আমি আচ্ছা বলে দিলাম। এখন আর কোনো কথা বলে সময় নষ্ট করবো না। আমি গিয়ে আমার সিটে বসে গেলাম। দেখতে দেখতে ট্রেনও ছেড়ে দিল। বাসার সামনে যেতে যেতে প্রায় অর্ধেক রাতই চলে গেল। কিন্তু ওর ভিতরে মিতু আমাকে কল করে নাই। কি জানি কেন কল দেয় নাই।
নাকি ওকে ফোনে আসেছি দেখে রাগ করেছে। আমার দরকার ছিল অন্তত ওকে বলে আসা। যাক, এসব চিন্তা করে পরে দেখবো। আগে বাসার ভিতরে যাই, গিয়ে দেখি কি এমন দরকার পড়েছে যার করে আমাকে তাড়াতাড়ি আসতে বললো এখানে। দরজার কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দুলাভাই এসে দরজা খুলে দিল। দুলাভাই আমাকে দেখে বললো, এসেছো তুমি? আমি তো মনে করেছিলাম তুমি আসবে না। আমি ভেতরে ঢুকে ব্যাগ সোফায় রেখে বসে বললাম, কি এমন দরকার হয়েছে যার কারণে আমাকে এত তাড়াতাড়ি আসতে বললেন? এখন গিয়ে ঘুমাও, সকালে বলবো না। আমাকে রাতে খবর দিয়ে আনছেন, আবার বলেন সকালে বলবেন। এখন বলেন মিয়া, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যেহেতু বলতে তো হবেই। হুম। দেখ, আমার এক বন্ধু, তার বাজারে একটা জায়গা আছে, সে সেটা বিক্রি করে বিদেশে চলে যাবে। জায়গাটা খুব ভালো, বুঝোই তো, বাজারের ভিতরে জায়গা। তাই আমি বলছি এটা তুমি নিয়ে নাও, রেস্টুরেন্ট সহ তুমি কিনে নাও। আর চাকরি করে কি করবে? যেন আমি বলি ব্যবসা করো। দুলাভাই, আপনার কথা না হয় আমি বুঝলাম, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো বলেন? আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যদি জীবনে রিস্ক নিতে পারো তাহলে কিছু করতে পারবে। আর তোমার আপু বলছে দেখে আমি তোমাকে সাহায্য করছি। আবার তুমি আমার একমাত্র শালা, তোমার জন্য তো একটা কিছুই করতে হবে। আচ্ছা বলেন, কিভাবে আমি কি করব? জায়গার মালিক আমার বন্ধু হয়, যেন অর্ধেক টাকা দিতে পারলেই হলো, পরে তুমি ধীরে ধীরে দিয়ে দিবে। এটাও বুঝলাম, কিন্তু কিভাবে কি করব এই বুদ্ধি তো দেন। তোমার আপু আর আমি মিলে তোমাকে কিছু টাকা দিব, বাকি টাকার ব্যবস্থা আমি করে দিতে পারবো। মানে আমি টাকার রাস্তা দেখিয়ে দিতে পারবো, কিন্তু তুমি পারবে কি না বলো। আপনি আমার দুলাভাই, আপনি আমাকে খারাপ বুদ্ধি দিবেন না আমি জানি। বলেন আমাকে কি করতে হবে, আমি ব্যবস্থা করতে পারবো। এক ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা লোন দেবে, আমি আছি তো, এজন্য তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা এক জায়গায়, আমি স্ত্রী হতে হবে। কিন্তু তুমি তো এখনো বিয়েই করো নাই। আমাকে দেবে না? সিঙ্গেল কাউকে তারা লোন দেয় না। সবকিছু যেহেতু ঠিক করে ফেলেছেন, তাহলে এই বউয়ের জন্য আটকে থাকলে হবে না। আমি এই ব্যবস্থা করছি দুলাভাই। তা কি করবে শুনি? এখন তো আর বিয়ে করতে পারবো না, তবে মাথায় একটা বুদ্ধি আছে দুলাভাই। কি শুনি বলো। আমি যদি 1 মাসের জন্য কাউকে বিয়ে করি তাহলে হবে? দুলাভাই হাসতে হাসতে বললো, বিয়ে করবে তা ও আবার 1 মাস? কোন মেয়ে তোমাকে বিয়ে করবে? হাসি পাচ্ছে মিয়া। ধুর মিয়া, আপনি হাসবেন না তো, আমি পারবো বলছি। ঠিক আছে, যদি পারো তো হলোই, কিন্তু কাকে তুমি বিয়ে করবে? কাকে আবার? মিতুকে। ওকে সবকিছু বুঝে বলবো, তাহলেই ঠিক হয়ে যাবে। আর ওকে যে আমি 1 মাসের জন্য বিয়ে করবো তা শুধু আপনি, আমি আর মিতু ছাড়া কেউ জানতে পারবে না। ওকে তুমি রাজি করাতে পারবে? এটা আপনি আমার উপরে ছেড়ে দিন, আমি পারলেই তো হলো। যদি আমার কথা মেনে কাজ করতে পারো তাহলে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পারবে, পিছনে ফিরে আর তাকাতেই হবে না। আপনি আমাকে আশা দিয়েছেন, আমি পারবো, ওটা শিওর। তাহলে আমি ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলবো। বলে রাখেন, বাকিটা আমি ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, বাকি কতটা গুলো সকালে বলবো, এখন গিয়ে ঘুমাও। ঠিক আছে, অনেক দূর থেকে এসেছো। আচ্ছা ঠিক আছে দুলাভাই। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। মনে মনে একটা বিষয় চিন্তা করে আমার ভয় হচ্ছে, মিতুকে এই বিষয়ে রাজি হবে। আর বিয়েটা কোনো ছেলে খেলা নয়, আমি যেভাবে বলছি সেভাবে হয়ে যাবে। দেখি সামনে কি হয়। তবে এখন আর এত কিছু চিন্তা করে লাভ নেই, রাত তো অনেক হলো, এখন একটু ঘুমাই। সব উল্টাপাল্টা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। অনেক রাত হয়েছে তো ঘুমাতে, এজন্য হয়তো 9টা বেজে গেছে। ফোনটা হাতে নিয়ে মিতুকে কল দিতে লাগলাম। প্রথম কলটা হলো না, পরে দিতেই ধরে ফেললো। মিতু কল ধরে বললো, আমাকে কল দেওয়ার প্রয়োজন কি? প্রয়োজন শেষ হয়ে গেলে কাউকে মনে পড়ে না, হ্যাঁ? আগে শুনবি তো আমার কি হয়েছে। আর জরুরি দরকার ছিল বলে আমি চলে আসছি, নলে তোরে না বলে আমি আসতাম বল? তা হঠাৎ করে তোর কি এমন হলো যে আমাকে না বলেই চলে গেলি? মিতু, আমি খুব বড় বিপদে পড়ছি, তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে আমি আত্মহত্যা করব। কি বলিস এসব? তোর মাথা খারাপ হয়ে গেছে? এটাই বলতে পারিস তুই। আচ্ছা বাবা, কি হয়েছে বলবি তো আগে। আগে বল, তুই খাওয়া দাওয়া করছিস? খেয়ে আমার সাথে বসে আড্ডা দিচ্ছি। তুই এই মুহূর্তে রেডি হয়ে শহরে আসবি, খুব দরকারি একটা কাজ আছে। বাহ বাহ, ভালোই তো। তুই বললি আর আমি চলে আসলাম, খুব সহজ বিষয় না রে। এবার আমি মন খারাপ করে সিরিয়াস হয়ে বললাম, সত্যি আমি বড় ধরনের বিপদে পড়ছি, নইলে কি আমি তোরে একা রেখে এইভাবে রাতে আসতাম? আর তুই তো জানিস আমি রাতে কোথাও বের হই না। কি হয়েছে আগে সেই কাহিনী বল। মোবাইলে বলা যাবে না, তুই আগে বাসায় আয়। দেখ লাদেন, আমি কালকে আসছি,
এখন আবার আজকে যাব, যেতে দিবে না আমাকে? বলবি কালকে আমার পরীক্ষার জন্য যেতে হবে। আমি পারবো না বাবা মিথ্যে কথা বলতে। ঠিক আছে, তোর আসতে হবে না। আমি মরে গেলে তুই খুশি তো? যা, আমাকে আর পাবি না। ঘুরে ফিরে একই কথা বারবার কেন বলিস বল? আমার মরা বাঁচা এখন তোর হাতে, প্লিজ মিতু। কি বলবো বল তোরে? ভাবছিলাম কয়েকদিন থাকবো। পরে আমি তোরে নিয়ে যাব, কথা দিলাম। তুই চলে আয়। পাগলামো করিস কেন তুই? এই যে আমার হাতে বিজেছে, খেয়ে ফেলবো কিন্তু। মিথ্যা কথা বললাম। আহা বাবা, কি এক জ্বালায় পড়লাম যে আমি। ঠিক আছে, দেখছি। দেখছি বললে হবে না, তোর আসতে হবে, মানে আসতেই হবে। আচ্ছা ফোন রাখ, আমি দেখছি তো। তাড়াতাড়ি আসবি, নইলে আমাকে পাবি না কিন্তু। এই কথা বলেই ফোন কেটে দিলাম। যাক, ওকে একটু ভয় দেখাতে পারলাম, নইলে ও যে এখানে আসবে না আমি জানি। পরিচয় টেবিলে গিয়ে বসতেই দুলাভাই বলল, কি খবর লাদেন? রাতে তোমাকে আমি কি বলছিলাম? আপনি আজকে সবকিছু রেডি করেন, মিতু চলে আসছে। দুলাভাই চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, কত তাড়াতাড়ি ও রাজি হয়ে গেল? হবে না কেন? বলছেন আমি পারি না এমন কিছু নেই। আপু কিচেন থেকে বের হয়ে আমাকে বলল, লাদেন, তোর দুলাভাই কি বলল? তোরে শুনলি না? চিন্তা করিস না আপু, আমি সবকিছু রেডি করে রাখছি। আর যদি কোনো সমস্যা হয়, তোর দুলাভাই তো আছেই। আপু, আমি খেটে রুমে চলে গেলাম। শুধু চিন্তা করছি মিতু কখন আসবে। মিতু আসার অপেক্ষায় আছি আমি। ও আসলে আমি আমার কাজ শুরু করব। এখন একটু গেম খেলি। আমি আনমনে গেম খেলতে লাগলাম। গেম খেলা শেষ হতেই ছাদে চলে গেলাম। ছাদে বসে আছি, মনে মনে বলছি মিতু শুধু রাজি হলেই হলো। হঠাৎ করে দেখি মিতু কল দিয়েছি। আমি তাড়াতাড়ি ফোন রিসিভ করে বললাম, মিতু তুই কই? আমি কই মানে? আমাকে বললি তুই চলে আয়, আর এখন তুই বাসায়? আমি সেই কখন থেকে স্টেশনে এসে বসে আছি, আর তোর খবর নাই। 5 মিনিট বস তুই, আমি চলে আসবো। তুই শুধু 5টা মিনিট অপেক্ষা কর। ফোন কেটে ছাদ থেকে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি দুলাভাই বসে বসে আপুর সাথে কথা বলছে। আমি দুলাভাইয়ের সামনে গিয়ে বললাম, এই আপনার বাইকের চাবি জানতো? আমি বলতে দুলাভাই আমার হাতে চাবি দিয়ে দিল আর বলল, এখন আবার কোথায় যাবে? আপনি কিছুক্ষণ পর কাজে অফিসে চলে যান, আমি ওকে নিয়ে যাচ্ছি। পাশ থেকে আপু বলল, কাজী অফিস মানে? তুই এত কিছু বুঝবি না আপু, আর আমি কিছু জানি না, সবকিছু দুলাভাই জানে। এই কথা বলে আমি বাস থেকে বের হয়ে গেলাম। আমার এত টেনশন নিয়ে লাভ আছে? যাক, এখন দুলাভাই আপুকে সামলাতে পারবে। আমি কিছুক্ষণের ভেতরে স্টেশনে চলে গেলাম। গিয়ে দেখি মিতু বসে আছে। দূর থেকে মিতু আমাকে দেখে এগিয়ে আসলো, আমার কাছে এসে বলল, এত জরুরি তলব কেন হঠাৎ করে লাদেন? আগে তো চল, পরে তোরে বলছি। মিতু বাইক দেখে বলল, কি ব্যাপার, আজকে বাইক নিয়ে আসলি যে? কেন, তোর সমস্যা কি? না, আমার আবার কিসের সমস্যা? আমি তো ওরে এত বলার পরেও কোনো দিন বাইক নিয়ে আসো না, আর আজকে আবার বাইক? এত কথা বলিস না তো, তুই আগে বস। মিতু বাইকের পেছনে উঠে এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। মনে মনে বললাম, আজকে যদি আমার বউ হতো তাহলে 2 হাত দিয়ে জড়িয়ে ধরতো। বান্ধবী আর বউয়ের মাঝে এই একটাই পার্থক্য। বাইক নিয়ে একটা ফুচকার দোকানের সামনে রাখলাম। আমি বাইক নিয়ে নিচে নামতেই মিতু বলল, তোর মতলব কি বলতো? আজকে আমাকে তুই ফুচকা খাওয়াতে নিয়ে আসলি? মিতু, সবকিছুর মাঝে মতলব থাকে না, আর তুই আমার বান্ধবী, তোর জন্য তো এটুকু করতেই পারি। মিতু নেমে ফুচকা অর্ডার দিল। আমার দিকে তাকিয়ে বলল, কিছু একটা তো হয়েছে লাদেন, আমি তোর মুখ দেখেই সব কিছু বলতে পারি। তুই আগে ফুচকা খেয়ে নে, আমি বলছি। মিতু ফুচকা খেতে খেতে বলল, খাবি তুই? না, আমি এসব খাই না, তুই খা। আমি না করার পরেও মিতু আমাকে ফুচকা খাই দিল। এটাই হয়তো বান্ধবীর ভালোবাসা। ফুচকা খেলো মিতু, বিল দিলাম আমি। আর এই হলো আমার ভালোবাসা। খাবে বান্ধবী, কিন্তু বিল দেবো আমি। আহা, এটাই বুঝি বাংলাদেশ। মিতুকে নিয়ে সরাসরি একটা পার্কে চলে গেলাম। 2টা টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। মিতু কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ওর কিছু একটা হয়েছে। ভেতরে গিয়ে একটা বেঞ্চে বসলাম। মিতু আমার পাশে বসলো। আমি আগ বাড়িয়ে মিতুকে বললাম, মিতু শোনা, আমি কি বলি? তার আগে আমি তোরে বলি, আমি এত করে তোরে প্রতিদিন বলি লাদেন চল কোথাও ঘুরতে বের হই, কিন্তু তুই আমার কথাই শুনিস না, বলিস শুধু পরে। কিন্তু আজকে তোর কি হয়েছে আমাকে এটা বল। আমি জানি তুই কোনো সমস্যায় পড়ছ, আর সেই সমস্যা হয়তোবা আমি কিছু সমাধান করতে পারবো, এই জন্যে আমাকে এইভাবে তেল দিচ্ছিস। এই তো অনেক কিছুই তুই বুঝে গেছিস, তাহলে এখন তোরে আমি বলি। হ্যাঁ, বল কি হয়েছে। মনোযোগ দিয়ে শুনবি, আর না করতে পারবি না। যদি না করিস তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, আগে বল তো। আমি এক এক করে দুলাভাইয়ের বলা প্রতিটা কথা মিতুকে বললাম। মিতু শুনে শুধু বলল,
সব কিছু তো বুঝলাম, কিন্তু শেষে এটা কি বললি? কি বললাম বলছি, 1 মাসের জন্য কি তুই আমার বউ হবি? এতে আমার অনেক বড় উপকার হবে। আর তুই তোর পছন্দের ছেলে দেখে পরে বিয়ে করে নিবি। আমি জানি তুই আমাকে ফিরিয়ে দিবি না, কারণ তুই আমার বান্ধবী না। কিন্তু এবার কণ্ঠ একটু হালকা নিচু স্বরে বললো, শুধু কি 1 মাস? শুধু 1 মাস। আর এতে তুই অনেক খুশি হবি? খুশি হবার কি আছে, আমি তো প্রতিষ্ঠিত হব। যা, আমার জন্য একটা পানির বোতল কিনে নিয়ে আয়। তোর কথার উত্তর আমি পরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আসছি। এই কথা বলে আমি একটা দোকানে চলে গেলাম, পানির একটা বোতল কিনে মিতুর কাছে যাচ্ছি। কিন্তু যখন ওর একটু কাছে গেলাম, তখন দূর থেকে দেখছি ও কান্না করছে। আমি কি কোনো ভুল করে ফেললাম? মিতুকে আমার সারা জীবনের জন্য বিয়ে করা উচিত ছিল, কিন্তু শুধু আপুর মুখের দিকে তাকিয়ে ওকে কিছু বলি না। আর মিতু যে আমাকে ভালোবাসে এটা আমি শিওর। হলে ওকে আমি 1 মাসের জন্য বিয়ে করব, পরে ওর রাস্তায় ও, আমার রাস্তায় আমি। এটা শুনে হয়তো ওর মন খারাপ হয়ে গেছে। আমি মিতুর কাছে যেতেই আমাকে দেখে ও চোখের পানি মুছে ফেললো। পানির বোতল ওর হাতে দিয়ে বললাম, কিরে মিতু, তোর চোখ লাল কেন? আমি জানি ও কান্না করছে, তারপরে ওকে এই কথা জিজ্ঞেস করলাম যাতে ও আমাকে কোনো সন্দেহ না করে। আমার কথা শুনে মিতু বলল, কই আমার চোখ লাল? হয়তো কিছু একটা পড়েছে। না না, তুই কান্না করছিস মনে হচ্ছে। কিন্তু মুখে হাসি টেনে বলল, আরে ধুর না। আচ্ছা এখন এসব বাদ দে, দুলাভাই গিয়ে বসে আছে। আমি তোরে কি বললাম? তুই যদি প্রতিষ্ঠিত হতে পারিস আর এতে যদি তুই খুশি হোস, আমি এই অল্প কিছু তোর জন্য করতে পারবো না কেন? কথায় আছে কি জানিস, যদি প্রেমিকার ভালো একটা কাজের জন্য ছেলে সুখে থাকতে পারে, সে সেটা করবে না কেন বল? আর তুই তো আমার বন্ধু, তোর জন্য এতটুকু করতে পারবো না কেন? চিন্তা করিস না, মুখে হাসি রাখ। এখন চল। আমি মিতুকে জোরে ধরে বললাম, তুই খুব ভালো রে মিতু। আমি খারাপ একটা ছেলে, নিজের স্বার্থের জন্য আমি তোরে ব্যবহার করছি। না জানি আমি কত বড় পাপ কাজ করছি। কিন্তু বিশ্বাস কর মিতু, আমি কাউকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কারো একজনের মুখের দিকে তাকিয়ে পারিনি রে। সবকিছু কোরবানি করে দিলাম। জানি না ভবিষ্যতে কি হবে, হয়তো এটাই হবে প্রিয়জন হারানোর বেদনা। দুলাভাই অপেক্ষা করছে না রে? হয়তো। তাহলে চল যাওয়া যাক। চল। যেতে যেতে বললাম, মিতু এই বিষয়ে তুই, আমি আর দুলাভাই ছাড়া কেউ জানতে পারবে না, তুই কোনো চিন্তা করিস না। আরে না, আমি আবার কেন চিন্তা করব? আর আমার খারাপ কিছু হোক এটা তুই চাস না, আমি ভালো করেই জানি। যেদিন তুই মৃত্যুর মুখে থাকবি, সেদিন যদি তোর জায়গা আমি গিয়ে মরতে পারি আর তুই আমার জন্য বেঁচে যেতে পারিস, তাহলে আমি সেটাই করব। কারণ তুই আমার কাছে সবকিছু। তুই আমার জন্য সবকিছু করতে পারবি? পারবো না কেন? যাকে ভালোবাসি। এই পর্যন্ত বলেই চুপ হয়ে গেলাম, আর কোনো কথা বললাম না। বলতে তো ইচ্ছে করে, কিন্তু পানি না। কি রে, কি বলতে চেয়েছিলি? বাদ দে, এই তো চল আসলেই। ও আচ্ছা, চল ভিতরে। ভেতরে গিয়ে দেখি দুলাভাই বসে আছে। দুলাভাই আমাকে দেখে বলল, তুমি এতক্ষণে আসলে? সরি দুলাভাই, একটু দেরি হয়ে গেল। দুলাভাই মিতুকে প্রশ্ন করলো, মিতু তোমাকে ও আবার জোর করে এসব করাচ্ছে না তো? মিতু না বলে বলল, ও আমাকে জোর করবে কেন? ও আমার ফ্রেন্ড, ওর জন্য কি আমি এতটুকু করতে পারবো না? দুলাভাই মিতুর কথা শুনে একটু হাসি দিয়ে বলল, তাহলে ঠিক আছে, কাজী সাহেব আপনি আপনার কাজ করেন। বিয়ের কাজ শেষ করেই দুলাভাই আমাদের বলল, তাহলে আমার সাথে এখন ব্যাংকে চল, বাকি সব কিছু আমি দেখছি। দুলাভাইয়ের পিছনে পিছনে আমরা যেতে লাগলাম। ব্যাংকে কিছু কাজ ছিল, ওগুলো শেষ করে মিতুকে বললাম, মিতু তুই বাসায় যা, আমরা আসছি। মিতু আচ্ছা বলে চলে গেল। আমি আর দুলাভাই মিলে বাজারে গেলাম। দুলাভাই রেস্টুরেন্ট সহ জায়গা কিনলো। আমাকে শুধু বললো অর্ধেক টাকা যেন আমি পরে ধীরে ধীরে দিয়ে দেই। আর রাস্তায় যেতে বললো কিভাবে আমাকে কি করতে হবে। দুলাভাই এই কয়েকদিন ছুটিতে আছেন, তিনি আমাকে পুরোপুরি ভাবে সাহায্য করবেন যে কিভাবে কি করতে হবে। আজকে একটা খুশির কাজ করে এসেছি, এজন্য মিষ্টি কিনে বাসায় গেলাম। আপু আমাদের দেখে বললো, কি ব্যাপার, কাজ হয়েছে? আমি আপুর মুখে মিষ্টি দিয়ে বললাম, নে আপু মিষ্টি খা, কালকে আমি রেস্টুরেন্ট উদ্বোধন করব। আর এই সব কিছু হয়েছে মিতুর জন্য। আপু অবাক হয়ে বলল, মিতুর জন্য মানে? দুলাভাই আমাকে ইশারা দিয়ে বলল, কি বলছো এসব? তোমার আপু এসব জানতে পারলে আমাকে 12টা বাজাবে। আমি কথা ঘুরে আপুকে বললাম, আপু বাবাকে বলছিলি? বলছি। আপু আমি আরেকটা চিন্তা করছি। কি বল শুনি। আমি আলাদা একটা বাসা নেব, আর আমি গ্রাম থেকে বাবা মাকে নিয়ে আসবো। দুলাভাই যতদিন থাকবে আমার সহজ হবে। পরে বাবাকে নিয়ে এসে একসাথে বাপপোলা ব্যবসা করব। কি বলিস আপু? আপু আমার মাথায় হাত দিয়ে বলল, এতদিন পর আমার ভাইয়ের মাথায় একটু একটু বুদ্ধি হতে শুরু করেছে দেখছি।
দুলাভাই হাসি দিয়ে বলল, চাপ পড়লেই মানুষ সব কিছু সহ্য করতে পারে আর নিজের দায়িত্ব ভালো করে পালন করতে পারে। আচ্ছা আপু তোরা কথা বল, আমি মিতুকে মিষ্টি খাইয়ে আসি। লাদেন শোন, আপু বল। মিতু এত তাড়াতাড়ি এখানে আসলো কেন? ওকে কি তুই? আগে আমি কি বলি শোন, বল। আমি আজকে ভালো কিছু করেছি, সেখানে মিতু আমাদের বাসার সদস্য, ওনা থাকলে কি হবে তুই বল। ভালো একটা কাজ করলি তুই, আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ আপু তোরে, আমি আর কিছু বললাম না। মিতুর রুমে চলে গেলাম, দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি তো বসে বসে কান্না করছে। আমাকে দেখে চোখের পানি মুছে ফেললো। আমি ওর সামনে গিয়ে বললাম, চোখের পানি মুছে ফেললে কি কান্না বন্ধ হয় রে মিতু? কি হয়েছে বল। কি বলবো, তোরে বলার মতো কিছু যে নাই। প্লিজ বল কি হয়েছে, আমি শুনতে চাই। কিন্তু আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বললো, আমার এই ছোট্ট জীবনে কাউকে চেয়েছিলাম, কিন্তু তাকে আমি পাই নাই রে। বিনিময়ে শুধু কষ্ট পেয়েছি। কি বলিস সব, তুই কাউকে পছন্দ করিস আর আমি জানি না? মিতু নিচে তাকিয়ে বললো, সবাই সব কিছু জানে, কিন্তু ওই কথায় আছে না, পছন্দ না হলে ইগনোর করে। আমি কি এতটাই খারাপ বল? আমার চেহারা দেখতে কি এতটাই বিশ্রী তুই বল? কেন আমাকে পছন্দ করে না? আমি রুম থেকে বের হয়ে দুলাভাইয়ের কাছে চলে গেলাম। দুলাভাই আমাকে দেখে বললো, কি হয়েছে বলো। আপনার পিস্তলটা আমাকে কিছুক্ষণের জন্য দেন, আমি শুধু ভয় দেখাবো আর কিছু না। দুলাভাই আমার দিকে তাকিয়ে বললো, কি হয়েছে বল তো আগে, আমি শুনি। মিতুর সাথে খারাপ কিছু হয়েছে, তবে এটা রাসেল নয়। আমি তেমন কিছু করবো না, শুধু ভয় দেখাবো, প্লিজ দুলাভাই। দুলাভাই আমার হাতে পিস্তল দিয়ে বললো, সাবধান, আবার কাউকে মেরে আমাকে বিপদে ফেলিস না। আমি পিস্তল নিয়ে মিতুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি ও চুপচাপ বসে আছে মন খারাপ করে। আমি ওর হাত ধরে বললাম, আমার সাথে চল, কোন ছেলে তোরে পছন্দ করে আমাকে দেখিয়ে দিবি, আমি ওকে ডাইরেক্ট এখানে তুলে আনবো। এ দেখ পিস্তল নিয়ে আসছি। মিতু আমার দিকে তাকিয়ে বললো, এত কিছু তোর করতে হবে না, আমি জানি আমার জন্য তুই সব কিছু করতে পারবি। তবে এসব করার দরকার নেই, আমি নিজেকে মানিয়ে নিয়েছি। এখন যা হবে সব দেখা যাবে, শুধু এখন তার সাথে কথা কমিয়ে দিব। মনে মনে বললাম, ইস মিতু আসছে থেকে তো কিছু খায় নাই, আর আমি উল্টাপাল্টা প্রশ্ন করছি। আবার মিতুকে রেখে রুম থেকে বের হলাম। রুমে গিয়ে দুলাভাইয়ের হাতে পিস্তল দিতেই আপু দেখে বললো, কি রে, তুই এটা নিয়েছিলি কেন? আরে আপু এটা একটু দেখছিলাম হাতে নিয়ে, এই জিনিসটা কেমন, আর সবকিছু দুলাভাই জানে, আমি কিছু জানি না। দুলাভাই রাগ দেখে বললো, তুমি মিয়া শুধু শুধু আমাকে ফাঁসিয়ে দাও। আমি দাঁত বের করে হাসি দিয়ে বললাম, ভালো করি তো, মজা পাই মিয়া। আমি রুম থেকে বের হয়ে টেবিল থেকে খাবার নিয়ে মিতুর রুমে আবার গেলাম। মিতু আমার হাতে খাবার দেখে বললো, আমি এখন কিছু খাবো না, তুই যা তো। এভাবে তুই আর বলতে পারবি না, তুই আমার 1 মাসের বউ ভুলে গেছিস। এখন আমি যা বলবো তাই কর, হা কর বলছি। দেখ লাদেন, আমি খাবো না বলছি না। কি খাবি না, তোর খেতে বলছি, আমি খাই দিচ্ছি, তুই শুধু হা কর। আমার কথা শুনে মিতু তাই করলো। ও শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জানি মিতু আমাকে অনেক কিছুই বলতে চায়, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে পারে না। খাবার শেষে মিতুকে বললাম, তোর কান্না দেখে আমার কতটা যে খারাপ লাগছে এটা আমি জানি। আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, জানিস না তোর কান্না আমি দেখতে পারি না। আর কোনোদিন যদি আমার সামনে কান্না করিস না, তোর খবর আছেই বলে দিলাম। আমি তোর কে যে আমার জন্য তোর মায়া লাগে? এই কথা আর একবার বললে তোর মাথা ফাটাবো, কিন্তু বলে দিলাম। আমাকে তুই নিজ হাতে মারতে পারবি, আমি তোর কাছে আর কিচ্ছু চাইবো না। আমি এবার মিতুর পাশে বসে বললাম, এমনটা কেন বললি? এমন একদিন আসবে আমার এই কথার উত্তর তুই বুঝবি, কিন্তু তখন তোর কিচ্ছু করার থাকবে না, কারণ আমি তো তখন তোর সাথে থাকবো না। মেরে একেবারে হাড্ডি ভেঙে দেবো। থাকবো না মানে কই যাবি তুই? তোরে এখান থেকে যেতে দিলে তো আমি। মিতু হাসি দিয়ে বললো, আটকে রাখতে পারবি আমাকে? পারবো না কেন, তোর হাত ধরে রাখবো। কতদিন আটকে রাখতে পারবি? 1 মাস, 2 মাস, পরে তো যেতে হবে। পরেরটা পরে, এখন এসব বলিস না তো। এখন আমার সাথে একটু চল তো। কোথায় যাবি? কই আবার রেস্টুরেন্টে, একটু সাজাতে হবে না, কালকে ওটা উদ্বোধন করবো। আমি কাজ করতে পারবো না, আর তুই জানিস না এইসব আমার দ্বারা হয় না। আমার জন্য পারবি না? মাঝে মাঝে তুই এমন ইমোশনাল কথা বলিস কেন বল? বলবো না তো কি করবো বলেন? আপনি আমার 1 মাসের বউ না? আপনাকে দিয়েই তো এখন সবকিছু করাবো। আমার কাপড় ধোয়ায় দিবি তুই, আমার সেবা করবি। এমন লাথি দিব
পরে আর বউ বউ করতে হবে না, সব কিছু ভুলে যাবি, বুঝলি? আচ্ছা হয়েছে, চল না। আচ্ছা তুই বের হ, আমি রেডি হই। আমার সামনে না, আমি তোর জামাই। মায়ের খাওয়ার খুব ইচ্ছা না? পরে কিন্তু জায়গা মতো মারবো, আর বাবা হতে পারবি না। উঠতি বেলায় পেতনি তুই। তোরে তো আমি। আমাকে কে আর পায়। রুম থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। সবকিছু সাজাতে সাজাতে আপু আমাকে বুঝিয়ে দিতে লাগলো কি করে আমার ভালো হবে আর কোনটা করলে আমার মন্দ হবে। কাজ শেষে সবাই মিলে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার কাছাকাছি যেতেই রাসেল আমার পথ আটকে দাঁড়ালো। ওর সাথে ওর বন্ধু বান্ধব আছে অনেক। দুলাভাই রাসেলকে বললো, যদি এখন আমার পরিবারের সাথে উল্টাপাল্টা করার চিন্তা ভাবনা থাকে, তাহলে তোমার যে শুধু 12টা বাজবে তা না। ভাবছো তোমার বাবা চেয়ারম্যান দেখে তুমি বেঁচে যাবে? তোমার বাবা সহ আমি তোমার 12টা বাজাবো, মনে রেখো। রাসেল আমার দিকে তাকিয়ে দুলাভাইয়ের উদ্দেশ্যে বলল, আরে ভাই, আপনি কি যে বলেন! আমি তো আপনার সাথে বেয়াদবি করতে আসি নাই, এখানে আমি একটা কথা বলতে এসেছি। দুলাভাই বলল, ঠিক আছে, তোমার কথা আমি পরে শুনবো। এখন আমাদের যেতে হবে, পরে সময় করে আমার কাছে আসবে, আমি বিষয়টা দেখব। রাসেল আচ্ছা বলে আমাদের পথ ছেড়ে দাঁড়ালো। বাসার ভেতরে যেতে যেতে দুলাভাই বলল, রাতেন, তুমি তো আবার ওর সাথে উল্টাপাল্টা কিছু করো নাই? আমি সবার সামনেই বলে দিলাম, আমার সামনে ও মিতুকে উল্টাপাল্টা কথা বলে। আপনার কি মনে হয় ওকে আমি ছেড়ে দেবো? সেদিন ওকে একা পেয়ে কুত্তার মতো মারছি, আর এগুলো ফোনে ভিডিও করেও রাখছি। যদি উল্টাপাল্টা কিছু বলে তো তাহলে ভাইরাল করে দেবো। আপু আমার কথা শুনে বললো, নিজের বিপদ নিজেই ডেকে আনিস। তোর দুলাভাই হয়তো কয়েকদিন পর চলে যাবে, পরে ও তোরে একা পেলে ছেড়ে দিবে বুঝি? এগুলো তোর বলতে হবে না, আমার রাস্তা আমি ভালো করেই দেখে নেবো। আর এখন তুই বাবা মাকে আসতে বল, ওনারা না আসলে হবে না তো। আচ্ছা ঠিক আছে, বলবো নে। এখন টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আমি দুলাভাইয়ের সাথে টেবিলে বসলাম। মিতু আমাদের সাথে এসেই রুমে চলে গেছে, হয়তো কাপড় চেঞ্জ করবে। দুলাভাই আমাকে আচমকা প্রশ্ন করলো। রাতেন, মিতুকে কি তুমি পছন্দ করো? আমি চুপচাপ বসে আছি। দুলাভাইয়ের এই কথার উত্তর আমার কাছে নাই, যদিও থাকে তবু বললাম না। দুলাভাই আবার বললো, দেখ, তোমার এই বয়সটা আমাদেরও ছিল, এজন্য আমরা ভালো মন্দ কিছু হলেও চিনি। যদি এমন কিছু হয় তাহলে বলে দাও, তাহলে পরে বুঝবে। আরে দুলাভাই কি যে বলেন, ও তো শুধু আমার বন্ধু, এর বেশি কিছু না। তবে আমি ওকে পছন্দ করব কেন? আমি জানি ও আপুর বেস্ট ফ্রেন্ডের বোন। ওকে পছন্দ করে আমি আপুর সম্মান নষ্ট করব না। হঠাৎ করে মিতু এসে আমাদের পাশে বসে বলল, তা কি নিয়ে কথা হচ্ছে লাদেন? আমি কিছু বলার আগেই দুলাভাই বলল, এই তো আজকে তোমাদের বাসার রাত, এজন্য ভাবছি আমি তোমাদের বিছানা সাজাবো, আর এজন্য ভাবলাম ফুল টুল কিছু নিয়ে আসি। কি বলো মিতু? মিতু লজ্জায় মুখ লাল করে বলল, আরে দুলাভাই, আপনি যে কী সব কথা বলেন, আর বাদ দেন, আপু শুনতে পারলে খুব খারাপ হবে। আমি বললাম, এটাই বরং ভালো। আপু ভেতর থেকে এসে আমাদের সামনে খাবার দিতে লাগলো। খেয়ে আমি আমার রুমেই চলে গেলাম। বিছানার উপর শুয়ে আছি, তখন দেখি ফোনটা বাজতে লাগলো। তবে এটা তো অচেনা একটা নাম্বার, দেখি তো রিসিভ করে কে। বলতে না বলতেই ফোনটা রিসিভ করলাম। ও পাশ থেকে মেহেলি কণ্ঠে আওয়াজ আসলো, কি খবর লাদেন সাহেব, ভালো আছেন তো? আপনি কে? চিনতে পারলাম না তো। মনে করে দেখেন তো আমি কে। আমি যদি ভুল না হই তাহলে পাখি। না, আপনার মেধা শক্তি ভালোই আছে, আপনার সাথে কথাও কিন্তু এত বেশি হয় নাই, এরপরেও চিনে ফেললেন। না চেনার কি আছে বলেন তো। তা আপনি কেমন আছেন? এই তো আছি মোটামুটি, আপনি? আমি অনেক অনেক ভালো। তো কি মনে করে কল দিলেন? কেন, আপনাকে কি কল দেওয়া বারণ নাকি? না আমি তা বলি নাই। আপনার বয়ফ্রেন্ড যদি দেখে আপনি আমার সাথে কথা বলছেন তাহলে খুব খারাপ হবে না বলেন? আমার বয়ফ্রেন্ড আছে, আপনাকে কে বললো? বলতে হবে কেন? প্রমাণ করা কি যায় না যে একটা সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড তো থাকতেই পারে? আপনার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে জানেন। আমি আবার সুন্দরী হলাম কবে? আর আমার আবার বয়ফ্রেন্ড থাকবে কেন? জানেন না ভালো মেয়েদের বয়ফ্রেন্ড থাকে না? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি ভালো মেয়ে। মজা করেন না আমাকে নিয়ে? আরে বাবা, আমি আবার কই মজা করলাম? থাক, এসব কথা বাদ দেন। ভাবছিলাম আপনাকে নিয়ে ঘুরতে যাব সবাই মিলে, কিন্তু চলে গেলেন। কাজ আছে তো যেতেই হবে, বুঝলেন ম্যাডাম? আবার কবে আসবেন? দেখি কবে আসা যায়, এখন তো একটু বিজি হয়ে যাব। ও এত বিজি মানুষ আপনি? তাহলে মনে হচ্ছে 2 দিন পর তো আপনার সাথে কথাই বলতে পারবো না। আরে না না, এমন হবে না। কথা বলতে পারবেন না কেন? আর এতটাও বিজি আমি হব না। আপনাকে একটা কিছু বলতে ইচ্ছে করছে, বলবো কি? বলেন, শুনে কি বলবেন?
কিন্তু কি আপনি সত্যি সত্যি পছন্দ করেন? বুঝলাম না, শুধু সবাই একই কথা বারবার বলে যে মিতুকে কি আমি পছন্দ করি। হ্যাঁ বাবা, ওকে আমি খুব ভালোবাসি, কিন্তু কাউকে কিছু বলতেও পারি না। হঠাৎ করে মিতু দরজা ঠেলে ভিতরে এসে বলল। কি রে লাদেন, কার সাথে কথা বলিস? আমি ফোন কেটে দিয়ে বললাম, এই গ্রামের এক বন্ধু কল দিয়েছিল। আমাকে দেখে কেটে দিলি কেন? তোর দেখে কাটবো না কেন বল? আমার কাছে সবচেয়ে বড় হলো তুই, পরে অন্য কিছু। মিথ্যে কথা বলার আর জায়গা পাস না। আর যার সাথে মিথ্যে কথা বলি অন্তত তোর সাথে বলি না। এখন বল কি করিস? এই যা দেখেছিস তাই করি। মিতু, তোরে একটা কথা বলিনি। বল। আজকে তো আমাদের বাসর রাত, তাহলে কি? মিতু আমার কথা শুনে চোখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বললো। তোর তো মতলব ভালো না, এমন মাইট দিব না সব কিছু ভুলে যাবি। 1 মাসের জন্য বিয়ে করেছি কি এমনি, তুই বল। আহারে, মনে হয় আপনি আমাকে 1 মাসের জন্য বিয়ে করে সবকিছু জয় করে ফেলেছেন। এটা তুই বুঝবি না, যদি বুঝতি তাহলে আর এই কথা বলতি না। তোর বাদ দে না এসব কথা, এখন শোন আমি কি বলি। বল। আমার আপু যাকে পছন্দ করত তার সাথে বিয়ে হবে, আর এই বিয়ে হবে সামনের বছরে। তুই তো আপুকে চিনিস, ও যা বলে তাই হয়। বুঝছি। তবে কয়েকদিন পর খুব সুন্দর একটা সারপ্রাইজ পাবি তুই, এবং আমার থেকেও তুমি সবচেয়ে বেশি খুশি হবি এইটা শুনে। কি এমন সারপ্রাইজ তুই আমার জন্য রাখলি? আমার তো শুনেই কেমন কেমন লাগছে, বল না একবার। বললে তো সব কিছু শেষ হয়ে যাবে, এই জন্য আর বলবো না। থাক, তোর আর কিছু বলতে হবে না। আচ্ছা লাদেন, আমি গেলাম, এখন গিয়ে একটু ঘুমাবো। আর আঙ্কেল আন্টি আসবে কখন? এই তো রাতের দিকে আসবে মনে হয়। আচ্ছা, আসলে আমাকে ডাক দিস। এই কথা বলে মিতু চলে গেল। যতই আমার মন খারাপ থাকুক না কেন, যদি মিতুর সাথে আমি কথা বলি আমার মন এমনি ভালো হয়ে যায়। জানি না ও আমাকে কি জাদু করেছে যে সবসময় আমি ওর সাথেই ওর কথাই চিন্তা করি। এখন আমার গেম খেলার সময় হয়ে গেছে, একটু গেম খেলি। গেম খেলতে খেলতে একদম রাত হয়ে গেল। কিছুক্ষণ আগে আপু আমাকে ডেকে বলে গেল বাবা আমাকে যেন স্টেশন থেকে নিয়ে আসি। ফোন বিছানার উপর রেখে রেডি হয়ে বাবা আমাকে আনতে বের হয়ে গেলাম। আমি গিয়ে স্টেশনে দাঁড়াতেই ট্রেন এসে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, হঠাৎ বাবা আমাকে ডাক দিল। লাদেন, এদিকে আয়। আমাকে দেখে আমার ছোট ভাই দৌড়ে আসতে লাগলো। যাক, বাবা আমাকে নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। আম্মু তো আমাকে প্রশ্ন করে মাথা খেয়ে ফেলছে, শুধু বলছে আমি কিভাবে কি করলাম, আমার কোনো বিপদ হবে না তো এইসব। বাবা আমাকে নিয়ে বাসায় চলে এলাম। সবকিছু শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। ভাবলাম একটা বাসা নিতে হবে এখন। দুলাভাইয়ের বাসার পাশে একটা ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে, ভাবছি ওটা নিয়ে নেব। আর আমি কথাও বলে আসছি। খুব সকালে আমি ঘুম থেকে উঠে গেলাম। আজকে থেকে আমার কাজ শুরু। ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে গিয়ে দেখি বাবা সোফায় বসে আছে। বাবা আমাকে দেখে বলল। যাবি কখন লাদেন? কি ব্যাপার বাবা, আপনি ঘুমান নাই? এত সকালে বসে আছেন যে? এই তো কিছুক্ষণ আগে উঠলাম। আজকে জীবনে প্রথম কিছু করবি, তোরে কি একা একা ছাড়া যাবে? এজন্য ভাবলাম আমি উঠে পড়ি। মনে মনে বললাম, পৃথিবীতে সবকিছু যদিও মিথ্যা হয়, তবে বাবা মায়ের ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। আর পৃথিবীর সবাই হয়তো আমাদের খারাপ চাইতে পারে, তবে তারা কখনো আমাদের খারাপ চাইতে পারে না। বাবাকে ভালোবাসি ঠিকই, কিন্তু হয়তো কখনো মুখ খুলে বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি। সকাল সকাল কাউকে ডেকে তো আর লাভ নেই, তাই বাবাকে নিয়ে কাজ শুরু করতে হবে। রেস্টুরেন্টে গিয়ে বাবা আর আমি কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দুলাভাই চলে আসলো। আর আজকে সারাদিন বাসায় যায় নাই, রেস্টুরেন্টের কাজ করেই সময় পার করে দিয়েছি। প্রথম দিনে দুলাভাই আমাকে বললো। আর ছেড়ে দিও না লাদেন, আমি কি করছি বলছিলাম মনে আছে তো? চাকরি নয় বরং ব্যবসা করো। আর আমার এই কথার উত্তর ধীরে ধীরে তুমি বুঝবে। এখন চলো বাসায় যাই, রাত তো অনেক হলো। বাবাকে আমি আরো অনেক আগেই বাসায় পাঠিয়ে দিয়েছি। দুলাভাই আর আমি রেস্টুরেন্ট বন্ধ করে বাসার দিকে যেতে লাগলাম। রাস্তায় আমি বললাম, দুলাভাই পাশের বাসায় একটা ফ্ল্যাট খালি আছে, আপনি একটু কথা বলে দিলে ভালো হতো। কিন্তু তোমার আপু? দেখেন, আমি কিছু শুনতে চাই না। আর আমি তো দূরে কোথাও যাচ্ছি না আপনাদের ছেড়ে, এজন্য পাশের বাসায় যাব বাবা আমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। বাসায় গিয়ে গোসল করে টেবিলে গিয়ে বসলাম। সবাই একসাথে বসলো টেবিলে খাওয়ার জন্য। আপু আমাকে প্রশ্ন করলো। একদিনেই কাজ করে এত বিজি হয়ে গেলি, বাকি দিনগুলো কিভাবে যাবে রে? দেখ আপু, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তো কাজ করতেই হবে, এটা তুই বুঝবি না। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তবে মিতুর সাথে আজকে আমার তেমন কোনো কথা হয় নাই, সময়ই তো পেলাম না ওর সাথে কথা বলার মতো। যাক, আজকে খুব পরিশ্রম করে আসছি, এখন একটু ঘুমানো যায়। বিছানায় শুয়েই ঘুমিয়ে গেলাম।
সকাল হতেই আবার রেস্টুরেন্ট, এভাবে দেখতে দেখতে 3 দিন চলে গেল। মৃত্যুর সাথে কথা হতো, তবে মাঝে মাঝে এত বেশি কথা হতো না। আজকে একটু রাত করেই বাসায় আসলাম। বাসায় গিয়ে দেখি সবাই আমার জন্য টেবিলে অপেক্ষা করছে। আমি গিয়ে আম্মুর পাশে বসে গেলাম। আম্মু আমাকে বললো, এত রাত করে বাসায় আসবি না, আর যদি আসতে হয় তোর বাবাকে আগে ছাড়বি না একসাথেই আসবি। আমি আচ্ছা বলে খেতে লাগলাম। হঠাৎ করে মিতু বলল, আপু, আপনার সাথে কিছু কথা ছিল, এখন কি বলবো? আপু বলল, বল। আপু, কালকে আমাকে চলে যেতে হবে, আর সামনে শুক্রবারে আমার বিয়ে। আপনারা সবাই যাবেন। আর একটা কথা আপু, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। বাবা মা আমার জন্য ছেলে দেখেছেন। ছেলে নাকি আমাকে ছবিতে দেখেই পছন্দ করে ফেলেছে। বাবা মায়ের মুখের উপর আমি কথা বলতে পারবো না। আর এই বিয়েতে আমিও রাজি। আমার আপু মনে হয় হাসবে আপনাকে নিতে। তাও আগে আপনাকে বলে দিলাম। মিতুর কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল। মাত্র খেতে বসেছিলাম, কিন্তু এখন আর খেতে পারছি না। খাবোই বা কি করে? মিতু নাকি সামনের শুক্রবার বিয়ে, আর আমি কিছু জানি না। ফোনটা বের করে অযথা কার নিয়ে বললাম, রবিন, কি হয়েছে? ও তোর খাবার ডেলিভারি রাখবে? আচ্ছা, আমি বিষয়টা দেখবো। কথা বলার একটা ভাব ধরে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা লাগিয়ে ইচ্ছে মতো কান্না করতে লাগলাম। এটা আমি কি করলাম? নিজের মাথায় নিজেই কুড়াল দিলাম। মিতুকে ছাড়া আমি কিভাবে থাকবো? ওকে ছাড়া আমি কোনো মতেই থাকতে পারবো না। যে কোনো কিছু বিনিময়ে হলেও ওকে আমার লাগবে। না, কোনোভাবেই আমার ভালো লাগছে না। মৃদুকে আমার আটকাতে হবে, নইলে ও চলে যাবে। মৃদু চলে গেলে আমি পাগল হয়ে যাব। ওকে ছাড়া আমি বাঁচবো না। লাদেন বাবা, দরজাটা খোলতো। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে বললাম, আম্মা আপনি এখানে? দরজা খোল আগে। আম্মুর কথা শুনে আমি দরজা খুলে দিলাম। আম্মু খাবার নিয়ে এসে বলল, খাবার তো রেখে এলি, নে আগে খেয়ে নে। না আম্মু, ভালো লাগছে না, খাবো না আজকে। কেন, কি হয়েছে? তোর শরীর খারাপ কি? না, এমনি ভালো লাগছে না। আর আমি দোকান থেকে টুকটাক কিছু খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, খাওয়ার দরকার নেই। এখন তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এখন মেতুর রুমে গিয়ে কথা বলতে হবে। আমি এখানে থাকলে পারবো না। সেজন্য আমি আম্মাকে বললাম, থাক আম্মু, তুমি গিয়ে ঘুমাও। এমনি অনেক রাত হয়ে গেছে। এমন বেশি বুঝিস কেন বলতো তুই? তরে যেটা করতে বলছি তাই কর। কি আর করবো? আম্মুর মুখের উপর কথা বলা যাবে না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে বললো, সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠবি। তোর বাবা সকালে রেস্টুরেন্টে যাবে, তুই একটু দেরি করে যাবি। আচ্ছা ঠিক আছে আম্মু। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারি নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। রুম থেকে বের হতে আপু আমাকে বললো, আজকে দেরি করে রেস্টুরেন্টে যাবি। তোর দুলাভাই গিয়েছে বাবার সাথে। তুই মিতুকে স্টেশনে দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে আপু। মনে মনে বললাম, এই তো সুযোগ পেয়েছি, দেখি মিতুকে ভুলভাল কিছু বলে আটকাতে পারি কিনা। আমি রুমে গিয়ে রেডি হলাম। দেখি মিতু আমাকে কখন ডাক দেয়। রুমে বসে আছি, এই মুহূর্তে আপু এসে বললো, যা, মিতুকে দিয়ে আয়। আমি রুম থেকে বের হতেই দেখি মিতু সবকিছু নিয়ে রেডি। আমি আর কিছু বললাম না। মিতুকে নিয়ে বাসা থেকে বের হলাম। রিক্সায় ওঠার পর মিতু কোনো কথা বললো না, চুপচাপ বসে আছি। আমি নিজে আগ বাড়িয়ে বললাম, মিতু তুই চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? মিতু কোনো কথা বলে নাই, চুপচাপ বসে আছে। আমি আবার বললাম, মিতু তোর কি হয়েছে বল, আমার সাথে কথা বলিস না কেন? কি আর বলবো তোরে বল, কাছের মানুষের হারানো যে কতটা কষ্টদায়ক এটা শুধু আমি বুঝি। তোর কোথাও যেতে হবে না, তুই থেকে যা। তোর যা কিছু লাগে সবকিছু আমি দেবো। তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে জানিস। প্লিজ মিতু এভাবে বলিস না, তুই থেকে যা। থেকে যাওয়ার মতো যদি অপশন থাকতো তাহলে থাকতাম। এক জায়গায় তো আর সারা জীবন থাকা যাবে না। আমি তোর ছাড়া থাকতে পারবো না, প্লিজ মিতু, আমাকে তুই ফিরিয়ে দিস না। কেন, আমাকে ছাড়া তুই থাকতে পারবি না? আমি তো জাস্ট তোর বন্ধু, এর বাহিরে কিছু না। মিতু, আমি তোরে অনেক অনেক আবার ভালোবাসি বলতে গিয়েও আটকে গেলাম। আমার মুখ থেকে ভালোবাসি শব্দটা আর বের হলো না। তবে কি আমি আর মিতুকে পাবো না? স্টেশনের কাছাকাছি আসতেই মিতু রিক্সা থেকে নেমে বলল, তোরে খুব মিস করবো রে, ভালো থাকিস। আমি মিতুর হাত ধরে বললাম, তোর কাছে আমি জীবনেও কিছু চাইবো না, শুধু তুই থেকে যা। কোন আশা নিয়ে থেকে যাব তুই বল? আর একদিন না একদিন তোরে ছেড়ে যেতে তো হবেই। তবে আমি যেতে চেয়েছিলাম না, কিন্তু তুই ছেড়ে দিলি। মিতু আমার হাতটা ধরে একটা ঘড়ি হাতে পড়ে দিল, আর আমাকে বলল, ভালো থাকিস রে। আমার জন্য তোর আর কারোর সাথে ঝগড়া করতে হবে না। এখন আর
কেউ তোরে বিরক্ত করবে না। আর আমি জানি তুই কোনো মেয়ের সাথে কথা বলিস, কিন্তু আমি বললে বলিস বন্ধু, এই জন্য আজ থেকে তোরে কেউ কিচ্ছু বলবে না। আমি তোর কাছে সারা জীবনের জন্য থাকতে চেয়েছিলাম, কিন্তু তুই রাখতে পারলি না। ভয় পেয়ে কোনো দিন কোনো কিছু করতে পারবি না। আর তুই যে আমাকে রাখবি সেই সাহসটুকুও তোর নেই। যাই, আমার ট্রেন এসে গেছে। মিতু কথাগুলো বলার সময় কান্না করে দিল। আমি মিতুর হাত ছাড়তে চাই না, কিন্তু ও জোর করে ছাড়িয়ে চলে গেছে। মাথায় হাতে স্টেশনে বসলাম। এটা আমি কি করলাম? মিতুকে হারিয়ে ফেললাম। এখন আমি কি করব? আর ওকে ছাড়া আমি বাঁচবো কি ভাবে? ভাবছিলাম মিতুকে ফিরিয়ে নেবো, কিন্তু সেটাও পারলাম না। আজকে আমি আমার নিজের দোষে মিতুকে হারিয়ে ফেললাম। খুব করে আজকে কান্না করতে ইচ্ছে করছে। এটা আমি কি করলাম? মিতুকে আজকে অন্তত তো বলে দিতাম যে আমি ওকে ভালোবাসি। ফোনের শব্দে আমার হুঁশ ফেলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে দুলাভাই বললো, রাদেন, কোথায় তুমি? তাড়াতাড়ি রেস্টুরেন্টে আসো। জি দুলাভাই, আমি কিছুক্ষণের ভেতরে চলে আসছি। এই কথা বলে আমি চোখের পানি মুছে স্টেশন থেকে বের হয়ে সামনে হাঁটতে লাগলাম। আজকে দিনটা সারাটা দিন রেস্টুরেন্টে কাটিয়ে দিলাম, তাই মনটা খুব খারাপ। মিতু আজকে চলে গেছে। আজকে আর বেশি রাত কাজ করে নাই। একটু আগেই বাসে চলে গেলাম। রুমে গিয়ে গোসল করে বেসিনের উপর বসতে দেখি মিতু কল দিল, তাও আবার ভিডিও কল। আমি ভিডিও কল দেখে একটু খুশি হলাম। যাক, মিতু আমাকে মনে তো করেছে। আমি তো ভাবছিলাম এখান থেকে যাওয়ার পর ও আর আমাকে মনেই করবে না, কিন্তু না, আমার ধারণা ভুল। আমি ফোন রিসিভ করতে দেখি কিন্তু আজকে লাল শাড়ি পরছে, আরো খুব সুন্দর করে সেজেছে। মিতুকে আজকে মারাত্মক সুন্দরী লাগছে, একদম নতুন বউয়ের মতো। মিতু কিছু বলার আগে আমি বললাম, আজকে তোরে যে কতটা সুন্দর লাগছে বলার বাইরে, একদম নতুন বউয়ের মতো। আমি তো তোরে দেখে পাগল হয়ে গেছি। তোর বিয়ে তো শুক্রবার, তাহলে আজকে কেন? আমার বিয়ে হলে তুই খুব খুশি হবি বুঝি? মিতুর প্রশ্ন শুনে মুহূর্তের ভিতরে আমার খুশি উড়ে চলে গেল। ওকে এখন আমি কি বলবো, বলার মতো আমার ভাষা নেই। মিতু আমার চুপ থাকা দেখে হাসি দিয়ে বললো, আমার কথা শুনে আবার চুপ হয়ে গেলি? তো আমি কি করব তুই বল। লাদেন, আজকে তোরে একটা সত্যি কথা বলি। জানিস আমি কাকে ভালোবাসি? কখনো তো তোরে কিছু বলা হয় নাই। আমি নিজের জীবনের থেকেও সবচেয়ে বেশি তোরে ভালোবাসি, কিন্তু আমার কপালে ভালোবাসা নাই। মিতুর কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি কান্না করতে লাগলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা আসছে না। কি রে বোকা ছেলে, তুই কান্না করিস কেন? যাকে ভালোবাসি তাকে কখনো বলতে পারে নাই যে তাকে ভালোবাসি। আপুর মন সম্মান যাবে দেখে বলি নাই। আমার মতো খারাপ ছেলে হয়তো এই পৃথিবীতে নেই। আমি তোরে বলেছিলাম না, যদি তুই রাখার মতো কিছু একটা করতে আমি থেকে যেতাম। শুধু একবার বলতি, মিতু আমি তোরে অনেক অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে তুই যাস না, তাহলে আমি থেকে যেতাম। কিন্তু তুই বলতেও পারিস না। কেন বল, ভালোবাসা কি অপরাধ? তুই জানিস আমি তোরে ভালোবাসি, তারপরেও তুই কিছু বলিস নাই। কেন লাদেন, কেন? মিতু, আমাকে তুই মাফ করে দে। মিতু চোখের পানি মুছে বলল, মাফ আবার? আজকের পর থেকে তুই হয়তো আর কখনো আমাকে দেখতে পাবি না। এই জীবনে তো আমি আর তোরে পেলাম না, কিন্তু তোর বউ অন্য কেউ হবে, এটা আমি বেঁচে থেকে দেখতে পারবো না। আর আমি যে অন্য কারোর বউ হতে পারবো না, এই জীবনে আমি প্রতিজ্ঞা করেছি অন্য কারোর বউ হব না আমি। আমি শুধু তোর বউ হতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। কি করব বল, নিজেকে মারাতে পারি না যে। মিতু চল না আমরা পালিয়ে যাই। পালিয়ে গিয়ে কি করব? মাত্র তুই একটা রেস্টুরেন্ট কিনলি, এখন আবার আমাকে নিয়ে যাবি? পারবি না আমি জানি। মিতু আমি রেডি হয়ে আসছি, তুই রেডি থাকিস। আমি এখন বুঝতে পারছি আমি তোর ছাড়া থাকতে পারবো না। না থাক, তার দরকার নেই, আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। মানে তুই কি করবি এখন? জানিস লাদেন, মাঝে মাঝে আমরা যা চাই তা আমাদের হাতের নাগালের বাহিরে। তোরে পাবো না জেনেও আমি তোরে ভালোবাসি, কিন্তু ওই কথায় আছে না, একতরফা ভালোবাসা কখনো টিকে না। কি বলছি একতরফা? আমি তোর ছাড়া বাঁচবো না। প্লিজ মিতু তুই ফিরে আয়, তোর পা ধরে বলছি, আমি অনেক ভালোবাসি যে আমি তোরে। ভালোবাসি বলেই কি আর
ভালোবাসা হয়ে যায়? ওই যে একটা গান আছে না, তুমি থাকো জমিনে আর আমি আসমানে, এত বেশি দূরত্বে পীড়িত হয় কেমনে, আমাদেরও তাই রে। আমার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। কান্না করিস না লাদেন, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই তো আমাকে নিজেই বলতি যখন আমি কান্না করতাম তখন আমাকে সাহস দিতি, কিন্তু আজকে তোর চোখে পানি, এটা দেখে খুব খারাপ লাগছে। মিতু, তোর কি এই বিয়েতে মদ আছে? মদ যদি থাকতো তাহলে দরজা বন্ধ করে এই রাতে বসেছে তোর জন্য এভাবে বসে থাকতাম না। আর এই দেখ, হাতে কি সুন্দর একটা বিষের বোতল। এই জীবনে তো তোরে পাবো না, পরকালে হয়তো তোরে পাবো। আমি একটু জোরে চিৎকার দিয়ে বললাম, আমার কসম লাগে মিতু, তুই এটা করিস না। আমি তোরে তুলে নিয়ে যাব, তাও এই বিয়ে আমি হতে দেবো না। প্লিজ তুই এটা করিস না। এটাই আমার কপালে লেখা ছিল, আত্মহত্যা করা মহা পাপ জানি, কিন্তু কি করব, যাকে ভালোবাসি তাকেই পাবো না। ভালো থাকিস লাদেন। মিতু প্লিজ প্লিজ, তুই এমন করিস না। তুই মরে গেলে আমি থাকতে পারবো না। মিতু বিষের বোতলের বিষ খেয়ে বললো, পারবি অবশ্যই, কয়েকদিন পর এমনিই অভ্যাস হয়ে যাবে। আর আমাকে এখন আর কেউ বাঁচাতে পারবে না, আমি ভিতর থেকে দরজায় তালা লাগিয়ে দিয়েছি। মিতু ফোন নিচে ফেলে গলায় হাত দিয়ে বলল, লাদেন, আমার খুব কষ্ট হচ্ছে রে, মাফ করে দিস আমাকে, খুব খুব ভালোবাসি তোরে। আমি মারা যাওয়ার আগে পর্যন্ত তুই আমার সাথে কথা বল, কিছুটা হলেও শান্তি আমি পাবো। আমি ফোন হাতে নিয়ে কান্না করতে করতে আপুর রুমে চলে গেলাম। আপুর সামনে গিয়ে আপুর পা ধরে বললাম, আপু তুই আমার মিতুকে বাঁচা প্লিজ, ওকে স্যার আমি বাঁচতে পারবো না, ও আজকে বিষ খেয়েছে, তোর পা ধরে বলছি প্লিজ আপু। দুলাভাই একবার আমার ফোনের দিকে তাকিয়ে দৌড়ে বাইরে যেতে লাগলো। আপু চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। ওপাশ থেকে মিতু বলছে, কেন সবাইকে বললি আমাকে আর কেউ বাঁচাতে পারবে না? জানিস, সব শেষে একটা লাইন খুব মনে পড়ে, ভালোবাসা আছে বলেই আজও আমি তোমাকে ভালোবাসি, তুমি আছো বলেই আজও আমি বেঁচে আছি। এই পর্যন্ত শোনা গেল, আর কোনো কিছু শোনা গেল না। আমি ফোনটা দূরে ফেলে দিয়ে আমার মাথায় হাত দিয়ে বসলাম। আপু দৌড়ে রুম থেকে বের হয়ে চলে গেল। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। আমি এখন কি করব? মিতুকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? যাকে এক নজর দেখার জন্য সবকিছু করতে পর্যন্ত রাজি ছিলাম, আজকে কিনা সেই নাই। ও মারা গেলে আমি কি নিজেকে ক্ষমা করতে পারবো? আজকে সবকিছু হয়েছে আমার জন্য। মিতুকে যদি একবার বলতাম, মিতু তুই আমার 1 মাসের বউ হলি, এখন আমি তোরে সারা জীবনের জন্য বউ করতে চাই, তাহলে ও আর যেত না। আমি কি এত বড় ভুল করতে পারলাম? আর কত কান্না করব? ভালোবেসে ভালোবাসার মানুষকে পেলাম না, আজকে চোখের সামনে ও বিষ খেয়েছে, আর আমি এখানে বসে আছি। আপু রুমের টেবিলের উপর কলকাতার ছুরিটা হাতে নিলাম। মরলে দুজনে একসাথেই মরবো, আর বাঁচলে একসাথে। আমাকে রেখে কেন মিতু মারা যাবে? পাগলি মেয়ে, আমি কি ওকে ছাড়া বাঁচতে পারবো? এখন তো আমাকেও মরতে হবে। ভালোবাসি না ওকে আমি? মেতুর কথা বলতে লাগলাম, আর বাম হাতটা ছুরি দিয়ে টানতে লাগলাম। হাত থেকে অনবরত রক্ত বের হচ্ছে, আর আমি হাসতে হাসতে বলছি, যেখানে মিতু আছে সেখানে আমি আছি। ও একা একা আমাকে ছাড়া বাঁচতে পারবো না, ওর কাছে তো আমাকেও যেতে হবে। হঠাৎ করে আমার ফোনটা বাজতে এলো। ফোনটা হাতে নিয়ে রিসিভ করতে ওপাশ থেকে পাখি বলল, আপনি কি কিছু জানেন? মিতু নাকি বিষ খেয়েছে আর ও নাকি ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আমি হাসি দিয়ে বললাম, ওকে ছাড়া আমি কিভাবে থাকি বলো? আমি তো ওর কাছে যাওয়ার জন্য পুরো হাতের রক্ত কেটে দিয়েছি। কিছুক্ষণ পর রক্ত শূন্যতায় এমনি আমিও মারা যাব। আপনি এটা কি করলেন? প্লিজ এমন পাগলামো করবেন না। আমি ফোনটা পাশে ফেলে দিয়ে বললাম, আমাকে এখন কেউ আর বিরক্ত করবে না, আমি এখন মৃত্যুর কাছে যাব। হঠাৎ করে আপু রুমে ঢুকে আমার হাতের রক্ত দেখে জোরে একটা চিৎকার দিয়ে বলল, লাদেন, এটা তুই কি করলি? কেন এমনটা করলি বল? আমি আবার কি করলাম বল আপু? যাকে ভালোবাসি সে যদি আমার জন্য বিষ খেতে পারে, আমি কি তার জন্য এতটুকু করতে পারবো না? আপু যেই আমার কাছে আসবে, তখন আমি গলায় ছুরি ধরে বললাম, একটু পর এমনি রক্ত শূন্যতায় মারা যাব, আর এখন যদি আমাকে বাঁচতে চাস তাহলে নিজের গলায় নিজেই কেটে মারা যাব। আপু কান্না করতে করতে নিচে বসে বলল, এই আমি কি করলাম? আজকে 2টা জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আপুর কান্না শুনে বাবা মা সহ দুলাভাই রুমে চলে আসলো। আম্মু কান্না করে আমার কাছে এসে আমাকে জোরে ধরে বলল, কেন করলি এমন? মিতুকে ভালোবাসি আম্মু, কিন্তু কখনো বলতে পারে না আপুর হয়ে। আজকেও আমার জন্য বিষ খেয়েছে,
সেখানে ও থাকবে না, কিন্তু আমি থেকে কি করব বলো? দুলাভাই আর বাবা আমাকে ধরে হাসপাতালের দিকে যেতে লাগলো। আমি দুলাভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আমাকে হাসপাতালে নিয়ে যাও, কি করবেন? হাত কাটার জন্য যদিও বেঁচে যাবো, কিন্তু মিতু যখন বিষ খেয়েছিল তখন 5টি ঘুমের ট্যাবলেট একসাথে খেয়েছি, বাঁচার কোনো সম্ভাবনা নেই দুলাভাই। আমার বাবা মাকে একটু দেখে রাখবেন, আমি ছাড়া ওদের কেউ নেই। দুলাভাই কান্না করতে করতে বললো, যদি আমি তোমাকে বলছিলাম, যদি আজকে একবার এই কথা বলতে তো আমি কি বিষয়টা দেখতাম না? আজকে দুইজন সিদ্ধান্ত করে সব কিছু শেষ করে দিলি। এছাড়া কিছু করার নেই। আমার মৃত্যু যদি কোনোভাবে বেঁচে যায় তো বলবেন যেন ও একটা বিয়ে করে নেয় আর আমাকে যেন মাফ করে দেয়। আমি ওর জন্য কিছু করতে পারলাম না, খুব খারাপ একটা ছেলে আমি, সবকিছু শেষ করে দিয়েছি আমি। আজকে আমার জন্য ও বিষ খেয়েছে, নিজেকে কিভাবে ক্ষমা করবো বলেন দুলাভাই? আপু বলছে, ভাই ভাই তুই চোখ খোলা রাখ ভাই, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমি আপুর হাত ধরে বললাম, ভালোবাসি আপু তোরে খুব, কিন্তু তোর সাথে খারাপ কিছু হবে এটা আমি চাই না, এজন্য মৃদুকে হারালাম। অনেক অনেক ভালোবাসি আপু তোরে। এই কথা বলে আপুর হাত ধরে ঘুমিয়ে গেলাম। জানি না এটা কোন ঘুম হতে পারে, হয়তো জীবনের শেষ ঘুমও হতে পারে। তবে চোখ বন্ধ করার আগে একটা কথা কানে আসলো যে মৃদুকে আর বাঁচানো সম্ভব না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, শেষ কথাটুকু মৃদুকে বলা হয় নাই যে আমিও তোরে অনেক অনেক ভালোবাসি। দেখতে দেখতে আমার চোখ বন্ধ হয়ে গেল, আমি আর কিছু বলতে পারি নাই। যখন আমার চোখ খোলার মতো শক্তি এলো তখন তাকে দেখি আপু আমার পাশে বসে আছে আর আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। জানলা দিয়ে সূর্যের আলো মুখে পড়ছে, তার মানে এখন সকাল হয়ে গেছে। আমার জ্ঞান ফিরতে আপু বলল, এখন তোর কেমন লাগছে? আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কেন এমন করলি? আমি তো বাঁচতে চাই না। দিব একটা মাথায়, খালি উল্টো পাল্টা কথা বলিস তাই না? কখন থেকে তুই এখানে? রাতে কিছুক্ষণ ছিলাম, এখন বল আরো কি মরতে যাবি? বাবা মা কোথায়? বাসায় চলে গেছে। আপু মিতু? থাক থাক ভাই সাহেব, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। বড় বড় কাজ করে আবার আমাদের কিছু বলেন না। আর মিতু সুস্থ আছে। আপুর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আপু আমার মাথায় হাত দিয়ে বলল, মন খারাপ করলি কি? না রে আপু, মন খারাপ করার কি আছে? অপরাধ করছি আমি, তোর কাছে আমি জীবনেও আর কিছু চাইবো না। আমাকে মিতুর কাছে নিয়ে যাবি? তো দুলাভাইকে কল দিয়েছি, সবাই আসলে যাব আমরা। মাফ করে দিস আমাকে। কবে থেকে মিতুর সাথে এসব চলছে? বিশ্বাস কর আপু, ওকে আমি এসব কথা কখনো বলিনি। তোর একটা মান সম্মান আছে না? মান সম্মান যদি চিন্তা করতি তাহলে আজকে আর আত্মহত্যা করতি না। মাফ করে দে না আপু, ভুল করে ফেলেছি আমি। থাক, আর মাপ চাইতে হবে না। মিতু কেমন আছে আপু? এই মোটামুটি সুস্থ আছে। কিছুক্ষণ পর সবাই হাসপাতালে চলে আসলো। সবাই মিলে আমাকে প্রশ্ন করলো কেন আমি এমন করলাম। আমি এবার সাহস রেখে বলে দিলাম যে মৃত্যুর জন্য আমি এমন করেছি, কি আর করবে। ভুল যেহেতু করেছি, ভুল তো সংশোধন করতে হবে। আর মৃত্যুকে নাকি কিছুক্ষণ আগে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সবাই মিলে মৃত্যুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে প্রায় অনেক বেলায় হয়ে গেল। তবে ডাক্তার আমাকে বললো আমি যেন বাম হাত যাতে না নড়াই। মৃত্যুদের বাড়ির সামনে গিয়ে দেখি সবকিছু একদম নীরব। মৃত্যুর বোন আমাদের দেখে এগিয়ে আসলো, আমাদের রাগে চোখে একবার তাকিয়ে আপুকে বললো, তুই তো সব কিছুই জানতি, তাহলে বললি না কেন? আপু বলল, হ্যাঁ তুমি বলছে, আমি সব কিছু জানি। ওরা কাউকে কিছু বলে নাই, দেখলে আজকে এই অবস্থা। সবাই মিলে ভেতরে গেল, না আমি গেলাম না, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আপু আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললো, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি মিতুর সামনে এভাবে যেতে পারবো না। ওর সামনে গিয়ে আমি কি জবাব দেবো? মিতুর বোন আমার হাত ধরে বলল, সবকিছুই তো নিজেরা নিজেরা করে ফেললেন, এখন ভিতরে যেতে পারবেন না? দুজনেই তো আজকে কারো কথা শুনে মরতে চলে যাচ্ছিল, একবার তো এটা চিন্তা করলেন না দুইটা পরিবারের কি হবে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কি বলবো এখন? কথা বলার মতো ভাষা আমার হাতে নেই। আমি কথা বলছি না দেখে মিতুর বোন বলল, থাক, এখন এসব কথা বাদ দেই। কাজী ভিতরে বসে আছে, চলেন সাহেব, আর আপনাদের আত্মহত্যা করতে হবে না। কাজের কথা শুনে আমি একটু খুশি হলাম। আপুর সাথে ভেতরে চলে গেলাম। মিতু বিছানায় শুয়ে আছে, ওর অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। তারপরও মিতু আমাকে দেখে একটা মুচকি হাসি দিল। যাক, এখন সবাই রাজি। সবাই বললো আমার সাথে যেন মিতুর বিয়ে হয়। যাক, ভালোই হলো, সবকিছু ভালো ভাবলেই হয়ে গেল। আর কিছুক্ষণের ভেতরে মিতু আর আমার বিয়েও হয়ে গেল। বিয়ে হবার পর আপু বলল, লাদেন, আমাদের যেতে হবে। রেস্টুরেন্টে এভাবে রেখে আসছি, আর তোর দুলাভাই আজকে বিকেলে চলে যাবে। তুই মিতুকে নিয়ে সময় মতো চলে আসবি। এই কথা বলে সবাই বাইরে চলে গেল। যাওয়ার আগে আপু বলল, দরজা লাগিয়ে দিয়ে কথা বলেন, আর দেখিয়েন আবার দুইজন যুক্তি করে মরতে বসবেন না।
এখন তো আমরা আপনাদের কথা মতোই বিয়ে দিয়েছি। এই কথা বলে সবাই চলে গেল। আমি উঠে দরজা লাগিয়ে মিতুর পাশে বসলাম। মিতুর মাথায় হাত দিয়ে বললাম, কেন এমন করলি? এছাড়া কি করার ছিল আমার, বল। এখন কিন্তু আমি আপনার সত্যি সত্যি স্বামী। তুই করে বললেন কেন? মিতু কিছু বলে নাই, কান্না করে আমার একটা হাত জোর ধরে বলল, আমি তো এটাই চেয়েছিলাম, এই জীবনে যাতে আপনাকে আমি পাই। বিশ্বাস কর লাদেন, তোরে ছাড়া আমি থাকতে পারবো না। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। মিতুর কপালে চুমু দিয়ে বললাম, পাগলি মেয়ে, আমাকে যদি আগে বলতি তাহলে আজকের এসব হতো না। হাতটা এভাবে কাটলি কেন? আমার হাত আমি কেটেছি, তাতে কার কি? হয়েছে স্যার, আর কিছু বলতে হবে না। এখন একটু আমার পাশে বসেন। মিতু আমার হাত ধরে ওর পাশে শুয়ে দিয়ে আমার বুকের উপর শুয়ে বলল, আমি কি কারোর কাছে কিছু চেয়েছিলাম? কারোর কাছে কিচ্ছু পর্যন্ত চাই নাই। আমি তো এই এক জীবনে তোরে চেয়েছিলাম। মিতু প্লিজ এখন তুই কান্না করিস না, আমি আর যাবো না তোরে ছেড়ে। আমি না হয় আজকে বেঁচে গেলাম, যদি আজকে তোর কিছু হয়ে যেত। একবার আমার কথা চিন্তা করলি না? যেখানে তুই থাকবি না সেখানে আমি বেঁচে থেকে কি করব? এত ভালোবাসিস আমাকে, আগে বললি না কেন? ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? তুই বুঝিস না কেন? বুঝি বলেই তো আজকে আমাদের এই অবস্থা। বাদ দেন ম্যাডাম, কিছু কি খেয়েছেন? না, এখনো কিছু খাই নাই। তুই শুয়ে থাক, আমি গোসল করে খাবার নিয়ে আসছি। মিতু এখন তো তুই আমার বউ, তুমি করে বল। সময় লাগবে বলতে, তবে চিন্তা করিস না, সব কিছু হয়ে যাবে। মিতু উঠে গোসল করতে চলে গেল। আমি বিছানায় শুয়ে আছি, মনে মনে বললাম, সত্যি মিতুর সাহস আছে বলতে হবে। আজকে ও যদি এমন কিছু না করতো তাহলে তো আমি ওকে পেতাম না। আর মনে সব চিন্তা করছি। কিছুক্ষণ পর মিতু খাবার নিয়ে রুমে ঢুকলো, আমাকে উঠতে বলে বলল, নে আগে খেয়ে নে। আমি তো আর হাত দিয়ে খাই নাই, মিতুই খাইয়ে দিল। খাবার শেষ করে রুমে বসে আছি, আর মিতু ভেতরে চলে গেল। হঠাৎ করে দরজা ঠেলে পাখি ভিতরে ঢুকে বলল, কি অবস্থা মিস্টার লাদেন সাহেব? এই তো মোটামুটি ভালো, তোমার? ভালো আর থাকি কই, আমি আগেই কিছুটা আন্দাজ করে নিয়েছিলাম যে মিতুকে আপনি ভালোবাসেন, কিন্তু কখনো প্রকাশ করেন নাই। এমন করে লাভ কি হলো? আজকে তো দুজনেই মরতে বসেছিলেন। এটা তুমি বুঝবে না, তোমার এখনো বোঝার বয়স নাই। থাক থাক থাক, আমাকে আর আপনার কিছু বোঝাতে হবে না, আমি সব কিছুই বুঝি। বুঝলে ভালো। এখন বলো তোমার কি খবর? এই তো দুলাভাই অনেক অনেক ভালো। পাখির মুখে দুলাভাই ডাক শুনে বললাম, এখন বর্তমানে দুলাভাই ডেকে লাভ নেই, কয়েকদিন যাক পরে বলিও। পাখির সাথে কিছুক্ষণ কথা বলার পরে ও চলে গেল। পাখি যেতেই মিতু ভিতরে এসে বলল, কি বলে গেল পাখি? এই বললো যে আমি তোমাকে আর যেন কোনো কষ্ট না দেই, সবসময় যেন আদর করি। থাক, আর মিথ্যে কথা বলার দরকার নেই। তোমার হাতের অবস্থা এখন কেমন? এই তো মনে হচ্ছে কিছুটা ঠিক আছো। জানি তো কতটা ঠিক আছে। মিতু এখানে বসো তো। মিতু বিছানার উপর বসতে আমি ওর কোলে শুয়ে বললাম, মিতু শোনো না। বলেন গো। ভুল তো করেই ফেলছি, আমার ভুলের জন্য সবাই শাস্তি পাবে কেন? জানো তো দুলাভাই আমাকে কতটা সাহায্য করছে। বাবা এত কিছু বোঝে না, এই জন্য রেস্টুরেন্ট যেতে তো আমাকে অবশ্যই হবে। মিতু আমার কপালে হাত দিয়ে বলল, আজকে রাতটা থাকি, সকালে চলে যাব। একদিনে কিছু হবে না, আমি আপুকে বলে দিব নে। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে যেতে হবে কিন্তু। হুম আমি কখনো ভাবিনি এত তাড়াতাড়ি আমি তোমাকে পেয়ে যাব। এই কথাই আছে না, সবকিছু কপাল। যাকে এতটা ভালোবাসি তাকে কখনো বলা হয় নাই যে আমি তাকে ভালোবাসি। থাক, এসব কথা এখন বাদ দাও। যা হয়ে গেছে তো হয়ে গেছে। আমি আর রুম থেকে বের হই নাই, মিতু আমাকে রুম থেকে বের হতে দেয় নাই। রাতে বিছানায় শুয়ে আছি, কিছুক্ষণ পর মিতু আমার পাশে শুয়ে বলল, কি করেন সাহেব? কি করব তুমি বলো, তোমাকে ছাড়া এখন আর ভালো লাগে না। মিতু আমাকে জড়ি ধরে বলল, সত্যি? আমি এক হাত দিয়ে ওকে জড়ি ধরে বললাম, তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি? আমার জামাইটা। এভাবে আকর্ষণ করবে না তো মিতু, এমনি শরীর খারাপ। আচ্ছা বাবা, সরি। বউ তো তোমার, আগে সুস্থ হও, পরে সব কিছু হবে। আর আমি তো আছি, আমাকে তো আর কেউ নিয়ে যাচ্ছে না। মিতু আমার বুকের উপর জড়ি ধরে ঘুমিয়ে গেল। আমি মনে মনে বললাম, মানুষের একটা কথার আমি প্রমাণিক পেলাম যে ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে সেই ভালোবাসা কখনো বিফলে যায় না। আজকে আমি তারই প্রমাণ পেলাম। মিতুকে জড়ি ধরে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতু এখনো ঘুমাচ্ছে। আমি ওকে কোনো মতে ছাড়িয়ে উঠে গেলাম। পরিচয় রুম থেকে বের হতে দেখি আপু বাইরে দাঁড়িয়ে আছি। মিতুর বোন আমাকে দেখে বলল,
কি ব্যাপার জামাই সাহেব, এত তাড়াতাড়ি উঠে গেলেন যে? এমনি আপু আপু একটা কথা বলার ছিল। বলেন। আমাকে এখন আবার যেতে হবে, বুঝলেন তো, নতুন রেস্টুরেন্ট আছে আমার, এর মাঝে বাবা সবকিছু দেখতে পারবে না। আমাকে বললে কি হবে, বাবা মাকে গিয়ে বলেন। প্লিজ আপু একটা ব্যবস্থা করে দেন না। মিতু কি যাবে? ও একটু অসুস্থ, সুস্থ হোক পড়ে যাবে। আপু পেছনে একবার তাকিয়ে আমাকে বললো, মিতু এখানে কখন থেকে দাঁড়িয়ে ছিল? কি তুমি তো আসছিল? যাও, ওকে বলে দেখো কি বলে। আমি আপুর কথা শুনে রুমে চলে গেলাম। গিয়ে দেখি মিতু মুখ কালো করে বসে আছে। আমি ওর সামনে বসে বললাম, কি ব্যাপার ম্যাডাম, মন খারাপ? মন খারাপ থাকবে না কেন? আপনি আমাকে রেখে চলে যেতে চাচ্ছেন কেন? আগেরবার আমাকে ঘুমে রেখে চলে গিয়েছিলেন, আর এখন? এই যে বাবা কানে ধরলাম, আর ভুল হবে না, মাফ করে দেন আমাকে। সত্যি তো? আর ভুল হবে না? না। আচ্ছা, আমি সব কিছু রেডি করছি। বাবা মাকে আমি বোঝাবো, আপনার কিচ্ছু বলতে হবে না। লাভ ইউ আমার বউটা। হয়েছে, এখন আপনিও রেডি হয়ে যান। মিতু ওর বাবা মাকে বলাতে একটু সহজ হয়ে গেল বিষয়টা। রেডি হয়ে বাসা থেকে বের হবার পর আপু আমার হাত চেপে ধরে বললো, একটা মাত্র ছোট বোন আমার, ও সবকিছু বাদ দিয়ে তোমার হাত ধরেছে, তাই আমি বলি ওকে তুমি। আমি আপুকে আটকে দিয়ে বললাম, থাক আপু আর বলতে হবে না, একটা কথা বুঝে নেন, মিতু যেদিন কোথাও হারিয়ে যাবে ওর পরের দিন আমাকে আর পাবেন না। শুধু এই পর্যন্ত বলবো, যাকে ভালোবাসি তাকে ছাড়া কি আমি থাকতে পারবো? আপু হাসি দিয়ে বললো, কিছু হলে কিন্তু তোমার বোনকে তুলে নিয়ে আসবো, মনে রেখো। আপনার বেস্ট ফ্রেন্ড, আপনি তুলে আনবেন, এতে কার কি? দুলাভাই, আমি আবার আসবো কি? ও পাখি, তুমি যাবে আমাদের বাসায়? পাখি হাসি দিয়ে বললো, আগে যদি বলতেন তাহলে যেতাম, এখন তো আর যাওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, শোনো, কয়েকদিন পর আমি আবার আসবো, তখন যাবে কিন্তু। আচ্ছা দুলাভাই। সবাইকে বিদায় দিয়ে ট্রেনে উঠে গেলাম। যেতে যেতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেল। একটা রিক্সা নিয়ে রেস্টুরেন্টের দিকে যেতে লাগলাম। হঠাৎ করে রাসেল পথ আটকে দাঁড়ালো, কিন্তু তো ভয় পেয়ে আমাকে জোর ধরে বললো, তুমি কিন্তু এখন কোনো ঝগড়া করবে না, এমনি তোমার একটা হাতে সমস্যা। রাসেল মৃদুকে ভাবি বলে বলল, ভয় পাবেন না ভাবি, আপনাদের রেস্টুরেন্টে গিয়েছিলাম আমি, ভাইয়া আমাকে সব কিছু বলেছেন। আর আমার কিন্তু বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আসবেন কিন্তু, আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। রাসেলকে ধন্যবাদ দিয়ে চলে যেতে লাগলাম। আমি রেস্টুরেন্টে গিয়ে মিতুকে বললাম, তুমি চলে যাও, আমি গিয়ে আমার কাজ করি। মিতু আচ্ছা বলে বলল, তাড়াতাড়ি আসবেন কিন্তু, এমনি আপনার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। আমি মিতুকে বিদায় দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। বাবাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি এখন। বাসার ভেতরে যেতে যেতে দেখি সবাই বসে হাসি ঠাট্টা করতেছে আর আড্ডা দিচ্ছে। আবুকে বললাম, দুলাভাই কি চলে গেছে? আবু বলল, বিকেলে চলে গেছে। আমি হাত পা ধুয়ে খেতে বসলাম। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। মিতু আমার শার্ট খুলে বলল, এই গরমের মাঝে এটা পরে আছেন কেন? গরম লাগছে না বুঝি? হয়েছে ম্যাডাম এখন। মিতু শোনো না, বলো। কিছু একটা চাই তোমার কাছে আমি। মিতু আমার গালে চুমু দিয়ে বলল, পাগল জামাই, কোনো কিছু কি চাইতে হয়? আমি আপনার বউ, আপনাকে ভালোবাসা তো আমার দায়িত্ব। আমি বিছানায় শুয়ে মৃদুকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলাম। ধীরে ধীরে লাইট বন্ধ করে দিলাম। বিয়ে তো করলাম, বাসরাতটা সেরে ফেলি, কি বলেন? আর এইভাবে একটা গল্পে ভালোবাসার মাঝেই শেষ হয়ে গেল। এই দাম্পতি যেন সুখেই দিন কাটায়, এটাই চাই আমরা। গল্পটা এখানেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো গল্পে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।